কলেজের মধ্যে সিক্রেট করলে ফাগুনকে থাপ্পড় মারে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা থানা থেকে বেরিয়ে কলেজে আসে, আর কলেজে এসে স্টুডেন্টদের পড়াতে থাকলে তখন বিদ্যার পড়াশোনা নিয়ে হাসাহাসি করতে থাকে সমস্ত স্টুডেন্টরা। যেগুলো যেগুলো স্টুডেন্টরা বিদ্যার বিরুদ্ধে তারা অনেক কথা বলতে থাকে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এটা কেমন অসভ্যতম হচ্ছে, এটা কোনো নাটকের জায়গা না যে তোমরা নাটক করছো, হাসাহাসি করছো। এখানে কোনো থিয়েটার হচ্ছে না। এখানে ক্লাস হচ্ছে পড়াশোনার জন্য, বুঝতে পেরেছো? চুপচাপ পড়াশোনা করো আর বোর্ডের দিকে মন দাও। ঠিক তখনই ফাগুন বলে ওঠে, হ্যাঁ, আপনি আপনি যে এখানে জ্ঞান দিচ্ছেন তা আপনার ব্যাপারে কি এনারা সবাই জানে, নাকি এখনো জানাননি, সবটা লুকিয়ে রেখেছেন? ঠিক তখনই এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা পেছন ফিরে তাকিয়ে দেখে সেখানে 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 ফাগুন বসে আছে। ফাগুনকে দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, ফাগুন, তুই এখানে কি করছিস? তখন ফাগুন বলতে থাকে, কেন, আমাকে কি আশা করতে পারেননি এখানে? আমি এখানে বসে আছি, পড়তে এসেছি, আপনার বায়োলজি ক্লাস করতে এসেছি। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারলাম তুই বায়োলজি ক্লাস করতে এসেছিস, কিন্তু কিন্তু এখানে কেন? এখানে তোকে কে আসতে বলেছে? আর এই কলেজে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে? তখন ফাগুন বলতে থাকে, আমি যখন তখন যেখানে সেখানে ঢুকতে পারি, আমার কোনো পারমিশন নেই। আমি যে কোনো ক্লাসে যখন তখন ঢুকতে পারি, আমার কোনো পারমিশনের প্রয়োজন হয় না। তখন বিদ্যা বলতে থাকে, এটাকেই বলে অসভ্যতম। তুই যে অসভ্য, এই জন্য তোর কোনো পারমিশনের প্রয়োজন হয় না। তুই ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকে যেতে পারিস। ঠিক তখনই ফাগুন এসে বলতে থাকে, এই যে তোমাদের ম্যাম, যে কিনা এত বড় বড় লেকচার দিচ্ছে, বায়োলজি ক্লাস নিচ্ছে, তার নিজের বায়োলজি কি ঠিক আছে? ও কি করেছে জানো? এরপরে দেখা যায় নিজের ফোন থেকে ঋতু তার বিয়ের ভিডিওটা সবাইকে দেখাতে থাকে। তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, এই দেখো দেখো সবাই, এই যে সবটা হয়েছে কিন্তু আমার সঙ্গে। যখনই সিঁদুরদান হবে তখনই এই মেয়েটা গিয়ে সিঁদুরটা ঋতের হাত থেকে পড়ে নেয়। আর এখন এখন সেই বিয়েটা কিন্তু সবাই মান্য দেয়নি, কেউ কিন্তু মেনে নেয়নি। তারপরেও সেই ছেলেটাকে নিজের বাড়িতেই রাখছে। দেখো কতটা নির্লজ্জ। আর সে কিনা তোমাদের ক্লাস নিচ্ছে, নিজের ক্লাসটা কি ঠিক আছে সেটা আগে জিজ্ঞেস করো। তখন দেখা যায় স্টুডেন্টরা সবাই বলতে থাকে, প্রফেসর বিবি, এই যে ফাগুন যেটা বলছে সেটাই তো ঠিক। আমরাও তো শুনেছি যে আপনি আপনি রাজদীপ চ্যাটার্জির ছেলে রাজরিতকে বিয়ে করেছেন, আর তার সঙ্গে এখন বাড়িতে থাকছেন। তবে আপনার বোন যে দেখাচ্ছে এই ভিডিওটাও তো আর মিথ্যে নয়। তবে আপনি কি করে নিজের বোনের সঙ্গে প্রতারণা করতে পারলেন? আপনি নিজের বোনের সঙ্গে প্রতারণা করতে পারলে আমাদের সঙ্গেও তো প্রতারণা করতে পারেন, তাই না? তখন এই কথা শুনে রেগে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, তোমরা এসব কি বলছো? ওর কথা কেন শুনছো তোমরা? ঠিক তখনই দেখা যায় বিবির স্টুডেন্টরা সবাই মিলে বিবির পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ম্যাম, আপনি ওদের কথা কিছু মনে করবেন না, কারণ ওরা তো এসব নিয়েই থাকে, তাই না? ওরা তো করাপ্টেশিয়ার ক্রিমিনালদের সঙ্গে যুক্ত, তাই ওরা আপনাকে আপনাকে অপমান করার জন্য যা না তাই বলতে পারে। তাতে আপনি কিছুতে নিজের গায়ে মাখবেন না। এই কথাগুলো যত গায়ে মাখবেন তত আরো আপনারই ক্ষতি। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক বলেছো। এরপরে দেখা যায় ফাগুন স্টুডেন্টদের বলতে থাকে, ম্যামের গুণগান করা বন্ধ করো। তোমাদের ম্যামকে ম্যামের দিকে আঙুল তুলো। ও কেন একটি মেয়ের সংসার ভেঙে সে সংসার করছে। ঠিক তখনই সবার সামনে রেগে গিয়ে ফাগুনকে থাপ্পড় মারে বিদ্যা। বিদ্যা থাপ্পড় মেরে বলতে থাকে, তোকে এখানে এসে এতগুলো কথা বলার পারমিশন কে দিয়েছে? আর কে আসতে বলেছে তোকে এখানে? আমার বিশ্বাস তুই এখানে আসিসনি, একা আসিসনি, তোকে কেউ পাঠিয়েছে। আর সেই মহান লোকটি কে? কাশ্যপ ব্যানার্জি? রাজদীপ চ্যাটার্জি? ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি বেরিয়ে এসে বলতে থাকে, একদম ঠিক ধরেছো, আমি পাঠিয়েছি। কেন, কোনো সমস্যা? এই কলেজটা আমার, তাই আমি ওকে এই কলেজে ভর্তি করিয়েছি, এই ক্লাসে ও ভর্তি হয়েছে। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ তাই
তো বড়লোক বাবার বড়লোক মেয়ে অনেক টাকা ডোনেশন দিয়েছে। অবশ্যই তো তাকে ক্লাসরুমে পারমিশনটা ছাড়াই ঢুকিয়ে দেবেন, তাই না? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "মুখ সামলে কথা বলো বিদ্যা। তুমি এসব কি বলছো? টাকা নিয়েছি মানে? আমি কিসের টাকা নেব? ও হচ্ছে আমার বিজনেস পার্টনারের মেয়ে। তার থেকে আমি কেন টাকা নেব?" তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "ও আমি তো ভুলেই গেছিলাম। ওনার বাবা তো আবার আপনার বিজনেস পার্টনার, আপনার সঙ্গী, আপনার অপকর্মের সঙ্গী। এটা আমি ভুলে গিয়েছিলাম। আর আপনাদের কোনো বিশ্বাস নেই। কারণ আপনারা নিজ স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। আপনারা নিজের স্বার্থের জন্য আপনি যে টাকা চেনেন, তবে আমার বিশ্বাস হয় না আপনি ফাগুনকে টাকা ছাড়া ভর্তি করিয়েছেন।" তখন দেখা যায় এই কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "মুখ সামলে কথা বলবে বিদ্যা, মুখ সামলে কথা বলবে। এখানে কোনো টাকার প্রসঙ্গ উঠছে না। এখানে ও পড়তে চেয়েছে তাই ওকে ভর্তি করা হয়েছে। আর এখানে তুমি যতই চেষ্টা করো এখানে একটি একাডেমি অবশ্যই তৈরি হবে।" তখন বিদ্যা বলতে থাকে, "তবে তো সবটা ক্লিয়ার হয়ে গেল স্টুডেন্টরা, তোমরা কি শুনতে পেলে? এই যে ফাগুন বলে মেয়েটি, ও আজকে কলেজে ভর্তি হয়েছে পড়াশোনার জন্য। আর ওর সামনে ইনি বলছে এখানে একাডেমি তৈরি হবে। তবে মেয়েটাকে কেন পাঠানো হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই ওর পাশে থেকে একটু দূরে থাকবে। ওর কাছে কেউ ঘেঁষবে না।" তখন অঞ্জলি রায়া বলতে থাকে, "জি ম্যাম, আমরা জানি যে সবাই আপনার পিছনে কি করে আদা জল খেয়ে লেগে আছে। আমরা সবসময় সতর্ক থাকি।" তখন বিদ্যা বলতে থাকে, "অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিপদ সবসময় ওত পেতে আমাদের দিকে ফনা তোলে তাকিয়ে আছে। যখন তখন ছোবল দিতে পারে।" তখন এই কথাগুলো শুনে দেখা যায় ফাগুন বলতে থাকে, "অনেক হয়েছে, অনেক তো লেকচার হয়েছে। এখন নিজের কাজ কর, পড়া গিয়ে যা।" এই বলে তখন বিদ্যা ফাগুনের কথা শুনে বোর্ডের সামনে গিয়ে পড়াতে শুরু করে দেয়। ঠিক তখনই স্টুডেন্টরা আবার হাসতে থাকে আর বলতে থাকে, এখন তো আমাদের হাসি পাচ্ছে। এখন আর ক্লাস করব না। চল আমরা সবাই মিলে বাইরে যাই।" তখন বিদ্যা বলতে থাকে, "একজনও বাড়াবে না। একজনও আমার পারমিশন ছাড়া এই ক্লাসরুম থেকে বেরোতে পারবে না। এই কথাটা মাথায় রেখো।" তখন দেখা যায় সকল স্টুডেন্টরা বলতে থাকে, "আমাদের যেটা খুশি আমরা সেটা করব। আপনি বলার কে? আপনি কেন বলবেন? আমাদের ইচ্ছে করছে বাইরে যেতে, তাই আমরা বাইরে যাব। আর এখানে যা কিচ্ছা দেখছি আপনার, এখানে থাকাটাও আমাদের জন্য মোটেও ভালো হচ্ছে না। তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।" তখন বিদ্যা বলতে থাকে, "ফাগুন তুই এটা কি করলি? এভাবে তুই মিথ্যেটা না বললেও পারতি। আমি তো রাজদীপ চ্যাটার্জিকে আমার সিঁথিতে সিঁদুর দিতে বলিনি। উনিই তো জোর করে সিঁদুর দিয়েছে। আর ওনাকে রাজদীপ চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দিয়েছে বিধায় উনি আমার বাড়িতে গিয়ে থাকছে। কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই তৈরি হয়নি। তোকে তো আমি বারবার বলেছি যে আমি রাজরিতকে তোর হাতে তুলে দেব। তারপরেও তুই কেন প্রতিনিয়ত এভাবে আমাকে অপমান করে যাচ্ছিস? এভাবে ওদের কথা মতো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হচ্ছিস। এটা কি আমি জানতে পারি?" তখন ফাগুন বলতে থাকে, "তোকে জানতে হবে না। তুই আমার রিতকে আমাকে দিয়ে দিবি কিনা সেটা বল। আমি রিতকে ছাড়া বাঁচবো না। রিতকে আমার চাই। আমি রিতের সঙ্গে থাকতে চাই। রিত আমার ভালোবাসা। এখন বল, তুই রিতকে আমার হাতে তুলে দিবি নাকি নিজের কাছে রেখে দিবি?" তখন বিদ্যা বলতে থাকে, "এটা তো আর কোনো পণ্য নয় যে যখন যে চাইবে তার হাতে তুলে দেব, সে নিয়ে নিয়ে চলে যাবে। এটা তো সেরকম কিছু নয়। ওনারও তো মন বলে কথা আছে। উনি যদি না যেতে চায় আমি কি করে তোর ঘরে ওকে পাঠিয়ে দেব বল? ওকে যদি তুই নিয়ে যেতে পারিস আমার কোনো আপত্তি থাকবে না। তুই ওকে নিয়ে চলে যাস। আমি কখনো বাধা দেব না।" তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, "তুই জানিস যে ও তোকে ছাড়া যাবে না। এজন্যই তো তুই ওকে দেখিয়ে দিচ্ছিস। আর তুই যদি ওকে বলিস, ওকে যদি রাজি করাতে পারিস, তবে ও অবশ্যই আমার কাছে চলে আসবে। আমাকে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে সংসার করবে।" আর তখন বিদ্যা বলতে থাকে, "আমি কি বলবো? আমার কথা কি উনি রাখবে? আমার কথা উনি রাখবে না। ওনার যা ডিসিশন উনি নিজেই নেবে। আমি কেন ওনাকে ডিসিশন নিতে বলবো? ওনার বাবা মার কথাই যদি উনি না রাখে তবে আমার কথা কি করে রাখবে?" তখন ফাগুন বলতে থাকে, "অবশ্যই রাখবে। তোর কথা তুই যদি ওকে ভালো করে বুঝিয়ে বলিস তবে ও অবশ্যই তোর কথা রাখবে। তাই বলছি প্লিজ দিদি, আমার
সংসারটা আমাকে আমাকে দিয়ে দে। আমি রিতের সঙ্গে সংসার করতে চাই। সংসার করার আমার খুব বড় বড় শখ রে। প্লিজ তুই এভাবে আমার সংসারটা ভেঙে দিস না। তখন বিদ্যা বলতে থাকে, আমি তো সংসারটা ভেঙে দেইনি। এটা আমার ব্যর্থতা নয়, এটা তোদের ব্যর্থতা। তুই যেভাবে নিয়ত ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে চাচ্ছিস, সেহেতু তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। তখন ফাগুন বলতে থাকে, আমি রিতকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। এতে আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কিন্তু রিতকে আমার চাই। এট এনি কস্ট আমার রিতকে চাই। আঙ্কেল, আপনাকে আমি বলেছিলাম তো রিতের সঙ্গে আমার বিয়েটা যেন হয়। আর রিতের সঙ্গে বিয়েটা হওয়া আমার আমার দরকার। তাই বলছি আপনি কিন্তু আমার ব্যাপারটা দেখবেন।